তোমাদের ইন্টারভিউ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, এভরিথিং, যে কোনো প্রশ্ন, অনেক প্রশ্নই হয়তো আমি স্কিপ করে গেছি, তো আমার এই মুহূর্তে আমার মেমোরিতে যেগুলো আসলো যেগুলো ছোট ছোট বিষয় আসলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তার সঠিক উত্তর আমি অবশ্যই জানাবো। আর তোমাদের ইন্টারভিউ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে তোমাদের কমেন্টে যে ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও করবো। তো চলো, সকল ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল কামনা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাই। তো ইন্টারভিউ হলে প্রবেশ করার আগে তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখে যাও, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেল দুগুণ বেড়ে যাবে এবং তোমরা ইন্টারভিউ পেতে হয়। তো এই ভিডিওটা A to Z ভিডিওটা আমি প্রথমে বলে দিচ্ছি, দীর্ঘায়িত হবে। তো প্রত্যেকটা লাইন বা লাইন তোমরা যদি কোড করে শোনো এবং সেই মতো তোমরা নিজেকে সেভাবে কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে নাও এবং কি কি বিষয় তোমাদের একদম জানতেই হবে, সেই বিষয়গুলো আমি তোমাদের লাইভ ডেমো করে পার্ট বাই পার্ট একদম A to Z, A থেকে Z পর্যন্ত যা প্রশ্ন আছে সব কিছু তোমাদের সঙ্গে বলবো। তো ভিডিওটা প্রথমে বলছি দীর্ঘায়িত হবে, তো স্কিপ করে চলে গেলে তোমারই লস হবে। তো চলো আমরা ভিডিওটা একদম শুরু থেকে শুরু করব, একদম প্রথম থেকে আসবো, একদম আমি লাইভ ডেমো করে কিভাবে তোমরা ইন্টারভিউ হলে নিজেকে উপস্থাপন করবে, কিভাবে তোমরা স্যারদের সঙ্গে মত বিনিময় করবে, কিভাবে কঠিন প্রশ্নের সহজভাবে সমাধান দেবে, কিভাবে দুর্বল হয়ে গেলে বা নার্ভাস ফিল করলে কি করে সেখান থেকে নিজেকে রিকভার করবে, কিভাবে প্রবেশ করবে ইন্টারভিউ হলে, কিভাবে স্যারের দিকে তাকাবে, স্যাররা কোনো নেগেটিভ রেসপন্স দিলে সেটা কী করবে। মোট কথা এভরিথিং তোমাদের সঙ্গে ইন্টারভিউ হলের বাইরে থেকে শুরু করে একদম ভিতরে প্রবেশ করে বাইরে আসা পর্যন্ত এভরিথিং তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমার একদম লাইভ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে A to Z এভরিথিং শেয়ার করবো। ইন্টারভিউ হলে তোমাদের ফুল মার্কস পেতে অবশ্যই প্রথমে আসি ইন্টারভিউ। তো ইন্টারভিউ দেওয়ার জন্য সবার আগে তোমার কি প্রয়োজন? সবার আগে তোমার প্রয়োজন সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। সবার আগে কি প্রয়োজন? আত্মবিশ্বাস না থাকলে বা সেলফ কনফিডেন্স না থাকলে তুমি কিন্তু ইন্টারভিউ হলে প্রবেশ করে ভালো ফল করতে পারবে না। আর তার জন্য তোমার মাথার মধ্যে থেকে সমস্ত রকম দুশ্চিন্তা, সমস্ত রকম যা কিছু চিন্তাভাবনা আছে, আমি কম নম্বর পেয়েছি, আমার একটু মেনে কম নম্বর হয়েছে, ওর বেশি নম্বর হয়েছে, তো মাথার মধ্যে এগুলো কিন্তু একদম দূর করে দিতে হবে। তো এগুলো একদম মাথা থেকে কমপ্লিট ঝেড়ে ফেলতে হবে। আর আমি প্রথমে বলি ইন্টার, ভিতরে বা মধ্যে, ভিউ অর্থাৎ দেখা। তোমার ভিতরে বা মধ্যে কি আছে সেটা জাস্ট একটু জাস্টিফাই করবে। তুমি ইন্টারভিউ হলে প্রবেশ করেছো মানে তুমি যোগ্য, তুমি কোয়ালিফাইড। তুমি ওখান থেকে তোমাকে 10টা প্রশ্ন করে, তুমি 10টা প্রশ্নের একটা প্রশ্নের সঠিক উত্তর না দাও, সেটা কি? সেটা তোমার বলার ভঙ্গিমা, সেটা তোমার অ্যাটিটিউড, সেটা তোমার বলার ধরন, সেটা তোমার আত্মবিশ্বাস, সেটা কিন্তু বলে দেবে যে তোমার হয়তো 10টা প্রশ্ন বা 11টা প্রশ্ন, যে প্রশ্ন হোক না কেন, না জানা থাকতে পারে। তার মানে এই নয় যে তুমি ওই চাকরিটির যোগ্য নয়। তুমি ওইখানে পৌঁছেছো মানে তোমার অবশ্যই তুমি সেই চাকরির যোগ্য। এবার তোমাকে মত বিনিময় করে সেটা বোঝাতে হবে যে আমি চাকরিটির জন্য যোগ্য, জাস্ট এটুকুই। আচ্ছা, আমি একদম প্রথম থেকে আসবো। প্রথমে আসবো আমরা ড্রেস কোড নিয়ে। প্রথমে আসবো আমরা কি পোশাক পরবো আর কি পোশাক পরবো না। দেখো, প্রথমে আমরা বলবো যে প্যান্ট পরবো কালো রঙের, কালো প্যান্ট, তোমাদের একটু দেখতে হবে। কালো প্যান্ট পরবো আর এর সঙ্গে সাদা জামা অথবা আকাশি কালারের জামা, আকাশি রঙের জামা। তাহলে সাদা জামা অথবা আকাশি রঙের জামা, এই দুটো কালার বেস্ট ইন্টারভিউয়ের জন্য। কালো প্যান্ট আর সঙ্গে কালো বেল্ট, তারপর তোমাদের কালো বেল্ট, কালো জুতা। বেশ, ঘড়ি পরার কোনো প্রয়োজন হলো যেন সুন্দর হয়, যেন খুব ছাড়ানো গোছানো, একদম পরিপাটি, যে জেন্টলম্যান যে ড্রেস সেরকম যেন ড্রেস হয়। সাদা জামা বা আকাশি কালারের জামাটা যেন খুব টাইট না হয়, আবার খুব ঢোলনাও না হয়, মোটামুটি ফিটফাট। কালো জুতো যেন এমন জুতো কিনবে, বেশি বড় সাইজ কিনবে না, যেন হাঁটলে পরে খপ করে আওয়াজ যেন না হয়, সে ধরনের ভালো করে দেখে জুতো কিনতে হবে। কালো বেল্ট, ঠিক আছে, বেল্টের যে মাথাটা, সে মাথায় যেন কোনো চক্রা বকরা কিছু না থাকে, সিম্পল যে বেল্টগুলো, কালো বেল্ট কিনবে। এটা গেল তোমাদের সিম্পল ড্রেস কোডের বিষয়টি। আচ্ছা, আমি তোমাদের A to Z সব বলবো, তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে যে দাদা বা স্যার এই বিষয়টা আপনি বোঝাতে মনে হয় যে কোনো একটা বিষয় মিসিং হয়ে গেছে, বা তোমার কোনো একটা পার্সোনাল বিষয় যেটা আলোচনা হয়নি, সেটা তুমি আমাদের কমেন্টে জানাতে পারো, তার উত্তর দেবো। এবং আমাদের মক গ্রুপে জয়েন করো, সেখান থেকে সঠিক উত্তর করতে পারো এবং আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি সব রকমভাবে হেল্প করবো তোমাদের। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ড্রেস কোডের বিষয়টি। এবার 2 নম্বরে, আমাদের প্রথম নম্বরে গেল ড্রেস কোড হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় নম্বরে যে ইন্টারভিউয়ের হলে যাওয়ার আগের দিন আমি কেমনভাবে থাকবো, মানসিকতা কেমনভাবে রাখবো ইন্টারভিউ হলে যাওয়ার আগের দিন পর্যন্ত। দেখো, ইন্টারভিউ হলে যাওয়ার আগের দিন তুমি সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে থাকবে। কোনো রকম কোনো ঝুট ঝামেলা, কোনো রকম কোনো কলহ গন্ডগোল না জড়ানোর চেষ্টা করবে, বাড়িতে থাকার চেষ্টা করবে, বাড়িতে থেকে মাথায় বেশি প্রেশার নেবে না, সবকিছুই একদম সুস্থভাবে সাবলীলভাবে করার চেষ্টা করবে। আর সবসময় মাথায় রাখবে, তুমি যখন ইন্টারভিউ হলে প্রবেশ করছো তখন ধরেই নেবে তুমি তাদের সঙ্গে গল্প করতে যাচ্ছ।
তোমার মেন্টালিটি থাকবে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে যেমন ভদ্রভাবে আচরণ করে ফেস টু ফেস যেমন কথা বলো, ঠিক সেরকম মেন্টালিটি রাখবে যে তারা কিন্তু বাঘ ভাল্লুক কিছু নয়, তাদের সঙ্গে কথা বলতে গেলে ঘাবড়ে যাওয়া, গা কাঁপা, পা কাঁপা, ঠিক আছে, বিভিন্ন রকম এক্সাইটেড মোমেন্টে ভালো বলতে কি খারাপ বেরিয়ে যাওয়া। তো এইগুলো যেন না হয়, তো ধরে নেবে যে আমি আমার বাবা মার সঙ্গে বা ভদ্র কোনো মানুষের সঙ্গে মত বিনিময় করতে যাচ্ছি, তাছাড়া কিচ্ছু না। আচ্ছা, এবারে 2 নম্বরে দেখো আমরা চলে আসি যে আমরা সঙ্গে কি কি নিয়ে যাব। সঙ্গে তোমরা 4 কপি ফটো নেবে, 4 কপি ফটো নেবে, কালার ফটো। এবার আর সঙ্গে কি নেবে, তোমার যত ডকুমেন্টস আছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট যেগুলো আছে, তোমার জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, সেগুলো 3 কপি 4 কপি সঙ্গে জেরক্স নেবে। তোমার লাস্ট কোয়ালিফিকেশন সেটার অরিজিনাল নেবে এবং জেরক্স নেবে। এবং তুমি যেটা সার্টিফিকেটে দেখিয়েছো বা তুমি যেটা অ্যাপ্লিকেশন যখন করেছিলে, তুমি লাস্ট কোয়ালিফিকেশন যেটা দিয়েছো সেটা অবশ্যই সঙ্গে, সবগুলোর প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল সঙ্গে নেবে। সেটা এসসি সার্টিফিকেটই হোক, সেটা এসটি সার্টিফিকেটই হোক, সেটা যে সার্টিফিকেট হোক না কেন, বা ওবিসি হোক, তোমরা প্রত্যেকটা অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে নেবে। গেল সার্টিফিকেটের বিষয়। সার্টিফিকেট তো নেবে, তো কিসে নেবে? একটা ফাইল করবে, একটা ফাইল নেবে, সে ফাইলের মধ্যে নেবে। তোমরা এখন ফাইলটা কেমন হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট ধরো। দেখো ফাইল এখানে দেখতে পাচ্ছ, ফাইল 2 রকম হয়। একটা হচ্ছে এইরকম ফাইল হয়, এইরকম ফাইল হয়, আর একটা হচ্ছে এইরকম ফাইল হয়। তো তুমি কোন ফাইলটা নিয়ে যাবে? দেখো দুটো ফাইল সুইটেবল, কিন্তু আমি বলবো চাকরির ইন্টারভিউর জন্য, জেনারেল ইন্টারভিউর জন্য এই ফাইলটা, মানে এই ধরনের ফাইলটা কিন্তু বেস্ট। এই ফাইলটা বেস্ট, এই ফাইলটা নিতে পারো, কিন্তু এই ফাইলটা নিলে তোমাকে চেন খুলতে হবে, চেনের একটা আওয়াজ হবে, তারপর বার করার একটু ঝামেলা আছে। কিন্তু তুমি এই ফাইলটা নিয়ে যাবে, সেটা সুইটেবল। এই ধরনের ফাইল দেখবে বাজারে কিনতে পাওয়া যায়, এই ধরনের ফাইল। এবার ফাইলের কালার বা রং কি হবে? দেখো রংটা খুব একটা এখানে ইয়ে নয়, ভাইটাল বিষয় নয়, কিন্তু রংটা যেন খুব চকচকে বা এই ধরনের ফাইল নিতে পারো, কারণ আমি আমার ইন্টারভিউর সময় এই ফাইলটা নিয়ে গেছিলাম। আচ্ছা, এটা গেল তোমাদের ডকুমেন্টস কি কি নেবে, সঙ্গে কি ধরনের ফাইল নেবে, এটা গেল। এবারে ফাইল বললাম, ফাইল কি ধরনের ফাইল নেবে। আচ্ছা, এবার আরেকটা যে বিষয়, যে তোমরা কিন্তু সঙ্গে পকেটের পিছনের জন্য ফুলে না থাকে, অনেকেই করে কি ইন্টারভিউ হলে যখন প্রবেশ করে পিছনে তোমাদের মানি ব্যাগ ঢুকিয়ে রাখে, মানি ব্যাগে বিভিন্ন টাকা বা কাগজপত্র কিছু থাকে, মানি ব্যাগটা কিন্তু পিছন দিকে ফুলে থাকে, হ্যাঁ, পিছন দিকে ফুলে থাকে। এই জন্য তোমরা চেষ্টা করবে পিছনে কোনো মানি ব্যাগ না, সঙ্গে যেন কোনো মানি ব্যাগ না থাকে, মানি ব্যাগ না থাকে, সঙ্গে যেন কোনো মানি ব্যাগ না থাকে। সঙ্গে নিয়ে যাবে অবশ্যই, কিন্তু ইন্টারভিউ হলে প্রবেশ করার আগে অবশ্যই সেটা কোথাও দেখো। তুমি যদি সঙ্গে করে ইন্টারভিউ হলে পর্যন্ত নিয়ে যাও, তাহলে পরে তাড়াহুড়ো করে এখানে রাখবে ওখানে রাখবে, ওই টেনশন কাজ করে মাথার মধ্যে। এই জন্য তোমরা যেখানে ইন্টারভিউ হলে প্রবেশ করবে, ইন্টারভিউ হলে যেখানে যাবে, নিশ্চয়ই সেখানে কোথাও গিয়ে রাত থাকতে হবে, তো সেখানেই ভালো কোনো জায়গা, নিরাপদ জায়গা মানি ব্যাগটা রেখে দেবে। তো সঙ্গে নিয়ে টানাটানি করবে না ইয়ে নিয়ে। আর সঙ্গে কিন্তু মোবাইল ফোন, এগুলো যে রুমে তোমরা গিয়ে থাকবে আগের দিন রাত্রে, সেখানেই কিন্তু মোবাইল সঙ্গে রাখবে। দেখা গেল মোবাইল ভুল করে সাথে করে নিয়ে গেলে সুইচ অফ করবে না কি করবে বুঝতে পারলে না, পাশে রয়ে গেল, বেজে উঠলো। এই জন্য সঙ্গে কিন্তু মোবাইলটাও নট এলাও, মোবাইল নট এলাও। দেখো আমি তোমাদের জেনারেল বিষয় বলছি, কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তারপর আমরা মূল বিষয় কিন্তু অবশ্যই আসবো। এই বিষয়গুলো গেল। এবারে 3 নম্বরে আসি। 3 নম্বরে কি হলে প্রথমে যে প্রসেসিংগুলো চলে, তোমরা ইন্টারভিউ যে কোনো নির্দিষ্ট যখন শুরু হচ্ছে, তখন কোনো নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সেন্টার, সেখানে ইন্টারভিউটা হবে। তো সেই প্রবেশ করার সময় যে প্রসেসিংগুলো থাকে, সেগুলো খুব ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে করতে ভেরিফিকেশন হতে হতে তোমরা ইন্টারভিউ হল পর্যন্ত পৌঁছাবে। তো ইন্টারভিউ হল পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত মাথা খুব ঠান্ডা মাথায় রাখবে, মাথা একদম উত্তেজিত করবে না, বেশি প্রেশার নেবে না, আর কোনো চাপ যেন মাথায় না থাকে, চাপ নেবেও না, চাপ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ইন্টারভিউ হলে প্রবেশ করব। তো তার জন্য প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রসেসিং, যেগুলো বললাম যে তুমি প্রসেসিং কমপ্লিট করে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমার লাইনে ইন্টারভিউ হলে দাঁড় করাবে। দাঁড় করানোর পর একটা যেখানে ইন্টারভিউটা হচ্ছে যে রুমে, সেই রুমটা অবশ্যই দরজা দিয়ে কিন্তু আটকানো থাকে, সেখানে পাশে একটা পুলিশ থাকে এবং ভিতরে স্যাররা 7 জন 8 জন 9 জন পর্যন্ত থাকতে পারে বা 10 জনও থাকতে পারে। তো দেখবে তোমার 4 পাশ দিয়ে থাকবে আর সামনে দিয়ে থাকবে, সামনে যে থাকবেন তিনি থাকবেন। তো দেখবে 4 পাশ দিয়ে থাকবে 7 জন 8 জন 9 জন। তো একদম সামনে যিনি থাকবেন তিনি কিন্তু চেয়ারম্যান থাকবেন এবং বাকি অন্যান্য বড় অফিসাররা থাকবেন। এবার তোমার যখন তুমি ভিতরে প্রবেশ করছো, দেখবে তোমাকে টোকন নম্বর দেবে। তো টোকন নম্বর দেওয়ার পর তোমার সিরিয়ালটা যখন আসবে, তখন তোমার মনের মধ্যে একটা সাইলেন্স কাজ করবে, একটা এক্সাইটমেন্ট কাজ করবে। তো সেটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে এবং সবসময় মাথায় একটা জিনিসই রাখবে যে আমি শুধুমাত্র মত বিনিময় করতে যাচ্ছি, আমি কোনো কিছু পারলাম না পারলাম এতে কিচ্ছু আসে যায় না, এতে তোমার ইন্টারভিউয়ে কোনো ইফেক্ট পড়বে না, এটুকু শুধু মাথায় রাখবে যে আমি ইন্টারভিউ হলে প্রবেশ করছি, আমার এতে কোনো সাইড ইফেক্ট হবে না। মাথায় এটুকু রাখবে যে ইন্টারভিউ শুধুমাত্র তোমার সঙ্গে আমার বা স্যারের সঙ্গে, যাদের সঙ্গে তোমার ইন্টারভিউটা হবে তাদের সঙ্গে জাস্ট মত বিনিময়, তারা শুধু তোমার সম্বন্ধে একটু জানতে চাইবে, এছাড়া আর কিচ্ছু না। শুধু মাথায় এটুকু রাখবে। আমি তোমাদের একদম ডেমো করে দেখাচ্ছি, তারপরে A to Z সবকিছু বলবো। তাহলে ডেমো করে কিভাবে দেখাচ্ছি, তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ, তোমরা সামনে বসে আছো, আমি একজন প্রার্থী, তো আমি প্রবেশ করছি। তো তোমাদের আমি বলে দিচ্ছি, ধরো এইটা দরজা দেওয়া থাকবে, নিশ্চয়ই দরজা দিয়ে থাকবে এবং সঙ্গে পুলিশ থাকবে, পাশে পুলিশ থাকবে। এবার পুলিশ যখন বলবে যে টোকন নম্বর 26 অমুক, তখন তোমার ডাক আসবে। একজন হয়ে গেলে পরের জন তুমি থাকলে, তখন তুমি সুন্দর করে দাঁড়ালে, এরকম দরজাটা দেওয়া থাকবে। তো অনেক ক্ষেত্রে হয় দরজাটা পুলিশটাই খুলে দেয়, তুমি জাস্ট ঢুকে যাবে। আবার অনেক ক্ষেত্রে হয় নিজে খুলে ঢুকতে হয়। তো তুমি যদি দেখো যে দরজার কাছে কেউ নেই, তাহলে তখন তো তোমাকে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে হবে।
আবার যদি পুলিশ থাকে তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, পুলিশ কিন্তু দরজাটা খুলে দেয়, তখন তোমাকে প্রবেশ করতে হয়। যদি মনে করো তোমাকে নিজে খুলে প্রবেশ করতে হচ্ছে ভিতরে, যদি মনে করো তোমাকে নিজে দরজা ঠেলে খুলে ভিতরে ঢুকতে হচ্ছে, তখন তুমি কি করবে, দরজাটা এক হাত দিয়ে, তোমার তো ফাইল থাকতে হবে, ফাইলটা কোন হাতে রাখবে, বিষয়টা হচ্ছে ফাইলটা কোন হাতে রাখবে। দেখো ফাইল আমরা সর্বদা কিন্তু বাঁ হাতে রাখি, ফাইল আমরা সর্বদা বাঁ হাতের কাছে এভাবে করে রাখি। তো তোমাদের কাউকে দেখে দেখো ফাইলটা আমরা কোন হাতে রাখি, ডান হাতে রাখলে সুবিধা হয় নাকি বাঁ হাতে রাখলে সুবিধা হয়? দেখো ফাইলটা কিন্তু বাঁ হাতে রাখলেই সুবিধা হয়। তো ডান হাত বা হাত কোনো বড় কথা নয়, তুমি এভাবে রাখতে পারো, আবার এভাবেও রাখতে পারো, সেটা তোমার যেটা সুইটেবল মনে হয়, যেটা তোমার ভালো মনে হয়। যে এই ফাইলটা এরকম করে রাখবে না, কিন্তু এরকম নয়, এরকম রাখবে, ফাইলটা এরকম থাকবে, এরকম স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াবে, ফাইলটা হাতে থাকলো। এবার তুমি দেখো, আমি ধরো তুমি আমি বলে দিচ্ছি যে তোমরা হচ্ছিল আমার ইন্টারভিউ নিচ্ছ, তোমার সামনে আছো, আমি এই ফাইলটা নিয়ে, ফাইলটা যেন সোজা থাকে, সোজা রাখবে, এরকম করে ঢুকলে বলতে দেখো ফাইলটা হাতে থাকলো। আচ্ছা মেন বিষয়টা অনেকে কিন্তু এই ফাইলের উপর লেখা থাকে, হুট করে সেটা কিন্তু জিজ্ঞাসা করে বসে তোমার ফাইলটার নাম কি, ফাইলের উপর নাম কি আছে, এই জন্য যে ফাইলটা নিচ্ছে অবশ্যই ফাইলটার উপরে কি নাম লেখা আছে সেটা একটু দেখে যাবে। আচ্ছা এবারে তুমি ফাইলটা নিয়ে এভাবে করে নিয়ে, কেউ নেই মনে করো, তুমি দরজা ধাক্কা দিয়ে বা দরজা ঠেলা দিয়ে ভিতরে ঢুকছো, তখন ঢোকার সময় কিন্তু বলবে স্যার আমি আসতে পারি। তখন অনেক সময় কি হয়, স্যার বা ম্যাডাম কিছু বলেন না, চুপচাপ করে থাকেন, তো তুমি কিন্তু দুম করে ভিতরে ঢুকে যেও না। তখন কি করবে, তুমি ওখানে কিন্তু ওয়েট করবে, কিছুক্ষণ পর যদি তারা কোনো রেসপন্স না করে তাহলে বলবে স্যার আমি কি আসতে পারি, বা সামনে যে থাকবে একদম আই কন্ট্যাক্ট, যে মেন বিষয়টি আই কন্ট্যাক্ট, আমি তোমার দিকে একদম একদৃষ্টিতে তাকিয়ে আছি, চোখে থেকে যেন চোখ না সরে, দেখা গেলো স্যার আমার দিকে তাকিয়ে আছে আর তুমি এদিকে এরকম এরকম করছো, বা লজ্জায় অন্যদিকে তাকাচ্ছো, বা একবার এই সাইডের দিকে একবার ওই সাইডের দিকে, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে যে স্যার প্রশ্ন করছে সেই স্যারের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাই বলে রাগের চোখে না, একটা মৃদু হাসি থাকবে, মৃদু হাসি বলতে খেলখেলি হাসি নয়, একটা মৃদু মিষ্টি হাসি থাকবে, এবং তার চোখে চোখ রেখে কথা বলতে হবে, একদম আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে বলতে শান্ত চোখে, একদম যখন কথা বলবে যেন তার দিকে তাকিয়ে কথা বলছো, তার চোখের দিকে, তার মুখের দিকেও নয়, তার বুকের দিকেও নয়, তার বা তার পায়ের দিকেও নয়, যার সঙ্গে কথা বলবে তার চোখে চোখ রেখে কথা বলবে। দেখবে তুমি এদিকে একজন প্রশ্ন করছে, হট করে আর একজন এদিকে একজন প্রশ্ন করে বসেছে, তখন তুমি কি করবে সেই মুহূর্তে, দেখো তোমাকে একজন প্রশ্ন করেছে, তার প্রশ্নটা যদি তুমি দিতে পারো তাহলে তো ফিনিশ করে নিয়ে তারপর সেই স্যারের দিকে তাকিয়ে প্রশ্নটা উত্তর দেবে। দেখা গেলো ইনি একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্ন না শুনে তুমি এদিকে ইউটার্ন করলে, তা নয়, কেউ যদি এদিক থেকে প্রশ্ন করে থাকে তার প্রশ্নটা শুনে নিয়ে তারপরে তার দিকে তাকালে, যদি প্রশ্নটা না শুনতে পারো তাহলে সরি স্যার আমি শুনতে পাইনি, আর একবার বলবেন, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। আচ্ছা এবার আমরা আবার চলে আসি, প্রথমে আমি গেটটা খুলবো, গেটের মুখে দাঁড়িয়ে বলবো স্যার আমি কি আসতে পারি, বা ম্যাডাম আমি কি আসতে পারি, সামনে যে থাকবে যদি ম্যাডাম থাকে তাহলে বলবো ম্যাডাম আমি কি আসতে পারি, তাহলে ম্যাডাম বা স্যার তিনি কিন্তু অবশ্যই বলবেন হ্যাঁ ভিতরে আসো। তাহলে আমি যেটা বললাম অনেক ক্ষেত্রে কিন্তু দাঁড় করিয়ে রাখে তুমি কতটা উদ্দীপনাপূর্ণ ছেলে বা মেয়ে সেটা দেখার জন্য। তো তারপরে ভিতরে ঢুকলে, যখন অনুমতি দেবে তখন ভিতরে ঢুকলে, এবার ঢোকার পর দেখবে পাশেই সুন্দর একদম মাঝখানে তোমার জন্য একটা চেয়ার রেখে দিয়েছে। এবার চেয়ারটা কি হবে, দেখবে অনেক ক্ষেত্রে আমাদের সময় দিয়েছিল, দেখবে অনেক ক্ষেত্রে দিয়েছিল সাথে এরকম পাশে হাত দিয়ে রাখা যায়, এরকম পাশে হাত দিয়ে দুপাশে চেয়ারের হাত দিয়ে রাখা যায়, তো সেরকম চেয়ার থাকতে পারে, আবার পাশে নাও থাকতে পারে। এবার তুমি কি করবে, তুমি প্রথমে ওখানে দাঁড়িয়ে সবার সঙ্গে গ্রিডিং করবে। গ্রিডিং কি নমস্কার স্যার, বা যদি শুভ সকাল হয় তাহলে শুভ সকাল স্যার, শুভ সকাল ম্যাডাম, সকলকে গ্রিডিং করবে। এবার গ্রিডিংটা কিভাবে হবে, তুমি যদি বাংলায় বলো তাহলে খুব ভালো, তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্ট বলতে পারো তাহলে ইংলিশে বলবে, না হলে বাংলায় বলবে যে শুভ সকাল স্যার, শুভ সকাল ম্যাডাম, সকলকে নমস্কার দেবে। প্রথমে গিয়েই নমস্কার, শুভ সকাল স্যার, শুভ সকাল ম্যাডাম, এরকম ভাবে জানাতে পারো, বা গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার, যেটা তোমার সুইটেবল বা যেটা বলতে তুমি কমফর্ট ফিল করো। যেটা তুমি কমফর্ট ফিল করো না সেটা কখনো বলতে যেও না, যেটা তুমি কমফর্ট ফিল করো না সেটা কখনো বলতে যাবে না, যে আমি শুভ সকাল বলতে বেশি কমফর্ট ফিল করি না, আমি গুড মর্নিং বলতে কমফর্ট ফিল করি, তাহলে তুমি গুড মর্নিংই বলবে। কিন্তু দেখো শুভ সকাল বলতে গিয়ে ভুল অন্য সকাল বলে ফেললে, সেটা যেন না হয়, বুঝতে পারলে? তাহলে যেটা তুমি কমফর্ট ফিল করো সেটাই স্যারকে বলবে, গিয়ে দাঁড়াবে চেয়ারের কাছে, দাঁড়িয়ে সবাইকে গ্রিডিং করে, গ্রিডিং বলতে সবাইকে নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, যে থাকলে সবাইকে জানালে। এবার জানানোর পর তুমি কিন্তু বসে পড়বে না, যতক্ষণ না তোমাকে অনুমতি না দেবে বসার ততক্ষণ তুমি বসবে না। আচ্ছা এবার তখন তুমি দেখা গেলো তোমাকে দাঁড় করিয়ে রেখেছে, বসতে বলেনি, তখন তুমি কোন দিকে তাকিয়ে থাকবে, তখন তোমার সামনে যে আছে যদি কেউ কোনো প্রশ্ন করে তাহলে অবশ্যই তার দিকে তাকিয়ে উত্তর দাও, কিন্তু যদি কেউ প্রশ্ন না করে, দেখা গেলো কেউ প্রশ্ন না করে তোমাকে দাঁড় করিয়ে রেখেছে, মানে ঢুকে গিয়ে দাঁড়িয়ে আছো, সবাইকে নমস্কার দেওয়ার পর কেউ বসতে বলেনি, তখন তুমি সামনে যে থাকবে একদম ফেস টু ফেস সেই স্যারের দিকে তাকিয়ে থাকবে। এবার 30 থেকে 40 সেকেন্ড মনে করো দাঁড়িয়ে আছো, তারপরেও কেউ কোনো কিছু বলছে না, তখন বলবে স্যার বা ম্যাডাম যেই থাক না কেন, স্যার আমি কি বসতে পারি, তখন অবশ্যই তোমাকে বসতে বলবে। আর তখন সুন্দর করে এরকম করে নিয়ে হাতটা এরকম করে পাশে কিন্তু যে চেয়ার থাকবে, পাশে যে চেয়ারের ডাঁটিগুলো থাকে তার উপর হাত দিয়ে বসবে না, হাতটা এরকম সোজা থাকবে, তো সেটা আমি এখানে এখন দেখাতে পাচ্ছি না, তো এরকম ভাবে সোজা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বসবে সুন্দর করে, আর মাথাটা যেন কুঁজো না হয়, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, খুব টান নয়, একদম সিম্পল ভাবে ভদ্রভাবে যেভাবে বসে সেটা আমি তোমাদের পরবর্তীতে ডেমো দেখিয়ে দেবো এভাবে বসলে। এবার অবশ্যই তারা বসতে বলবে, আমি এগুলো কেন বলে দিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে অনেককে এরকম লেট করায় যে সে দেখি হুট করে বসে পড়ে কিনা, এগুলো কিন্তু দেখে, আমি খুঁটিনাটি একটু সব আসছি। এবার তুমি যখন ইন্টারভিউ হলে ভিতরে বসে গেলে, তখন হয়তো তোমাকে কেউ প্রশ্ন করতে পারে যে তুমি তোমার নিজের সম্বন্ধে বলো, বা তুমি কোথা থেকে এসেছো, বা তোমার নাম কি। তো তোমার নাম প্রথমে বলছি, যদি তোমার নাম কোনো বিখ্যাত ব্যক্তি, বা যেমন আমার নাম মনে করো মিঠুন,
তাহলে মিঠুন যদি নাম হয় তাহলে মিঠুন চক্রবর্তী ফেমাস একজন অভিনেতা, তার সম্বন্ধে কিন্তু বিস্তারিত তোমাকে জেনে যেতে হবে। তোমার নাম যদি কর্ণ হয়, বিকর্ণ বা কর্ণ, তাহলে তোমার যে মহাভারতের কর্ণ আছে, কর্ণ সম্বন্ধে সব জানতে হবে। তোমার নাম যদি সাপোজ সুফল হয়, তাহলে সুফল নামের অর্থ কি সেটা তোমাকে জেনে যেতে হবে। এবং তোমার বাবা মা কি করেন, কি কাজ করেন, সেগুলো সুন্দরভাবে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করবে। আয়না নিজের চোখ আয়নাতে রেখে প্র্যাকটিস করবে। এবং তোমরা যদি মনে করো যদি কোনো সেন্টারে গিয়ে প্র্যাকটিস করছো সেটা ভালো কথা, আর যদি সেটাও না যাও তাহলে বাড়িতে ঘরের মধ্যে দরজা জানলা আটকে আয়নায় একাও প্র্যাকটিস করতে পারো। আর যদি গ্রুপ স্টাডি করো বা গ্রুপ করে কোনো কয়েকজন বন্ধু বান্ধব মিলে তাহলে সেটা আরো বেস্ট হয়, বা নির্দিষ্ট কোনো সেন্টারে গিয়ে করলে তারা তো ডিরেকশন দেবেই। আচ্ছা, এবারে কি বললাম, তোমার সম্বন্ধে, তোমার বাবা মার সম্বন্ধে ভালো করে জানতে হবে। এবার তোমার মনে করো ভিতরে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, তোমার নাম বললে তোমার বাবা মা কি করেন, তোমার বাবা মার কি পেশা। যদি মনে করো তোমার বাবা মনে করো সাপোজ পাপড় মিলের ব্যবসা করে, তা পাপড় মিলটা ব্যবসাটা সেটা কি রকম ব্যবসা, কিরকম লাভ, কিরকম প্রফিট, যেটা তোমার বাবা মা যে কাজই করুক না কেন সেই কাজের বিবরণ বা সেই কাজের বিস্তারিত তোমাকে জানতে হবে। গেল। এবার তোমার প্রথমে যখন ঢোকার সঙ্গে সঙ্গে যখন বসা হয়ে গেল, বসার পরে তোমাকে প্রশ্ন করলো যে তোমার নাম কি, তুমি তোমার নাম বললে, যেমন আমার নাম অমুক। বলার পর একজন বললো যে তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। তখন তুমি কিভাবে বলো, ইন্টারভিউ হলে তুমি বসে আছো, তোমার সামনে স্যাররা বসে আছেন। এবার তোমাকে কেউ একজন প্রশ্ন করলো তোমার নাম কি, সে নামের অর্থ সেটা বললাম যে সবকিছু জানতে হবে। তারপর তোমাকে প্রশ্ন করলো যে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো বা তোমার সম্বন্ধে কিছু বলো। তখন তুমি এরকম ভাবে বলবে, আমি তোমাদের একটু ডেমো দিচ্ছি, তুমি এরকম ভাবে বলবে স্যার আমি এম সরকার, আর পিতাশ্রী নির্মল সরকার, আমি নদিয়া জেলার কোতোয়ালি থানার অমুক পঞ্চায়েতের অন্তর্গত অমুক গ্রামের বাসিন্দা। এভাবে করে বলার পর তারপর তোমার হবি, তারপর তোমার কোয়ালিফিকেশন, এগুলো পরপর সুন্দর করে বলা হয়ে যাবে। তখন তুমি বলা শেষ হয়ে গেলে সুন্দর করে তোমাকে যে প্রশ্নটা করেছিল বা যে প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে তুমি প্রশ্নটা শুনলে বা প্রশ্নের উত্তরটা দিলে, এটা হয়ে গেল। এবার পরবর্তী পার্ট দেখো, পরবর্তী পার্ট বলতে কি, যে মেন যে আমি বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো যেগুলো বলছি, যে তোমাকে যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে একদম আই টু আই কন্ট্যাক্ট রাখতে হবে। চোখ যেন এদিকে ওদিকে না হয়, এরকম পার দিকে উপর দিকে নিচের দিকে এরকম যেন না হয়। এবং তোমার যে কোয়ালিফিকেশন, তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে মাধ্যমিক পাস হলে তোমার যে 9-10 যে বইগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে উচ্চ মাধ্যমিকের লাস্ট কোয়ালিফিকেশনের তোমার যে বইগুলো আছে, যেমন সংবিধান থেকে প্রশ্ন করবে, তুমি ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে, হ্যাঁ, তাহলে তোমাদের এডুকেশন থেকে প্রশ্ন হতে পারে, তুমি যদি উচ্চ মাধ্যমিক হও। আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট পাস সার্টিফিকেট শো করো, তাহলে তোমাকে মনে করো তোমার ইতিহাসে তুমি অনার্স করেছো, তাহলে ইতিহাস বিষয়টা খুব ভালো করে, বিশেষ করে তোমার যে পার্টটা ইন্টারেস্টিং প্রত্যেকটা পার্টি ভালো ভালো করে দেখতে হবে। বিশেষ করে ইতিহাস থেকে হলে তুমি ইন্ডিয়ান হিস্ট্রি ধরবে। আর যদি ভূগোল থেকে তুমি ভূগোলের এক্সপার্ট হও তাহলে তুমি ভূগোলের যে বিষয়টা সেই তোমার যদি ভূগোলে অনার্স করা থাকে তাহলে ভূগোলের বিষয়টা খুব ভালো করে জানতে হবে। আচ্ছা দেখো, প্রশ্ন করা বলতে শুধুমাত্র প্রশ্নটা কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজ হয়ে থাকে। দেখো প্রশ্ন কিন্তু কোনো কঠিন প্রশ্ন করা হয় না, সিম্পল প্রশ্ন করা হবে এবং সেগুলোকে ঠান্ডা মাথায় ট্যাকেল দিতে হবে। সেগুলোকে ঠান্ডা মাথায় এখন তোমাকে ট্যাকেল দিতে হবে। এবার ঠান্ডা মাথায় ট্যাকেল দেওয়া বলতে কি, তোমাকে যে প্রশ্নই করা হোক না কেন সেই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর যদি জানা না থাকে তাহলে বেশি ঘোরাবে পেছাবে না, যে স্যার আমি জানি ভুলে গেছি মনে পড়ছে না, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড সুন্দরভাবে বলবে স্যার আমার এই মুহূর্তে প্রশ্নটা আমার মনে পড়ছে না, বা এরকম ভাবে মনে পড়ছে না, এরকম সুন্দর করে বলে দেবে স্যার এই মুহূর্তে আমার প্রশ্নটা মনে পড়ছে না। তো ঘুরিয়ে পেছানোর দরকার নেই, স্যার ঠিক আছে আমি এখন পারবো, এখন পারার ভান করছো, তুমি জানো। দেখা গেলো তুমি পরপর 2-3টে প্রশ্ন পারছো না, তাও ঘাবড়ে যাবে না। তুমি দেখা গেলো পরপর 2-3টে প্রশ্ন করেছে স্যার ম্যাডামরা, তুমি একটা প্রশ্নের উত্তর পারছো না, কিন্তু ঘাবড়ে যাবে না। তোমার একটাই কথা থাকবে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাই এমনটি নয় তোমাকে পরপর 3-4টে প্রশ্ন করবে তুমি পারবে না, আর এমন কোনো প্রশ্ন করবে না যে তুমি পারবে না। তোমাকে সিম্পল ধরনের প্রশ্ন করবে, তুমি কি করো, তোমার বাবা মা কি করে, আর সিম্পল তোমার যে সাবজেক্ট ওয়াইজ একটা প্রশ্ন করতে পারে। আর তোমাদের যে তোমরা যে বিষয়ের উপর পরীক্ষাটা দিচ্ছ, যেমন তোমরা কলকাতা পুলিশের ইন্টারভিউ দিচ্ছ, তাহলে কলকাতা পুলিশ সম্বন্ধে হালকা পাতলা কিছু জেনে যাবে, কিন্তু তোমার কিন্তু মহাভারত করতে হবে না। ওখান থেকে সিম্পল প্রশ্ন করো, কারণ তুমি ওই প্রফেশনে এখন প্রবেশ করোনি। ওটা সম্বন্ধে তোমার নাই জানা থাকতে পারে, ওটা সম্বন্ধে তোমার নাই জানা থাকতে পারে, কিন্তু তোমার যে মেন বিষয়গুলো যেটা বললাম সেই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। আচ্ছা, এবারে দেখো ইন্টারভিউ হলে বললাম যে তোমাদের এই বিষয়গুলো প্রশ্ন করতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে। এবার দেখা গেলো তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর পারলে না, দেখবে এর মধ্যে থেকে এবার দেখবে এই যে 7-8জন স্যাররা বসে আছেন তার মধ্যে থেকে একজন থাকবেন সাইকোলজিস্ট, মনোবিদ। তিনি দেখবে শুধুমাত্র তোমার, সে কিন্তু কোনো প্রশ্ন করবে না, সে শুধু তোমার চোখের থেকে একদম মাথার থেকে পা পর্যন্ত খালি বারবার ফলো করবে। তো তুমি কিন্তু তাকে দেখে বিব্রত হয়েও না বা ঘাবড়ে যাও, বা তার দিকে বারবার তাকিও না। যে প্রশ্ন করবে না, যে প্রশ্ন করছে না, সে শুধু তোমাকে তাকিয়ে আছে, তো তুমি যে প্রশ্ন করছে তার দিকে বেশি করে তাকিয়ে থাকবে, বা তার চোখের দিকেই তাকিয়ে থাকবে, তার চোখের দিকে তাকিয়ে চোখে চোখে উত্তর দেবে, চোখে চোখ রেখে উত্তর দেবে, বা যখন উত্তর দিচ্ছ মাথা নিচে করে উত্তর দিচ্ছ, এগুলো যেন না হয়। এই যে সিম্পল বিষয়গুলো, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তুমি যখন মনে করো ইন্টারভিউ শেষ করছো, তো দেখো আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু সেগুলো এই মুহূর্তে মাথায় আসছে না। তো তোমাদের মনে যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমি তার সমাধান দেবো। এবং বিষয়টি বলি, এবার দেখা গেলো তোমার ইন্টারভিউ প্রক্রিয়াকরণ শেষ হয়ে গেল, শেষে বললো তুমি আসতে পারো সব প্রশ্ন ধরার পর। আচ্ছা, যে বিষয়টা বলি যে ইন্টারভিউ হলে কখনোই কিন্তু 1 মিনিটের জন্য ঘাবড়াবে না। যে ধরনের প্রশ্ন করুক না কেন, যত কঠিন প্রশ্ন করুক না কেন, সহজভাবে সেটাকে
এড়িয়ে এড়িয়ে যাওয়ার বলতে বলবে স্যার আমার এই মুহূর্তে জানা নেই বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই একটা উত্তর হবে। আর যেটা পারো সেটা সুন্দর করে স্পষ্টভাবে, বেশি না পেঁচিয়ে, বেশি না ঘুরিয়ে সোজাভাবে সহজভাবে উত্তর দেবে, সঠিকভাবে। কোনো ঘোরানো পেছানোর দরকার নেই, বেশি বড় করার দরকার নেই, শর্টকাটে সুন্দরভাবে যেটুকু উপস্থাপন করা যায় সেটুকুই করবে, বেশি ঘোরানোর দরকার নেই। কারণ ইন্টারভিউ হলে কিন্তু বেশি সময় দেওয়া হবে না, তুমি তাহলে একটা প্রশ্ন উত্তর দিতে অনেক সময়, দীর্ঘ সময় লাগছে, করছো, এগুলো যেন না হয়। এই জন্য তোমাকে কি করতে হবে, তোমার বাড়িতে আয়নার সামনে নিজেকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং চোখে চোখ রেখে কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসবে প্রয়োজনে, সেই বন্ধুর সামনে বসে ইন্টারভিউ দাও এবং তার সঙ্গে ফেস টু ফেস কথা বলে, এবং সে তোমার কথা বলার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবে যে তোমার কথা বলার অঙ্গভঙ্গিতে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা বা পরিবর্তন হচ্ছে কিনা, বা তুমি কাঁপছো কিনা, বা কথা বলার সময় তোমার হেড শেকিং হচ্ছে কিনা, এগুলো একটু ফলো করতে হবে। তো ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে তখন বলবেন যে আপনি আসতে পারেন। তখন তোমার সুন্দর করে উঠে সবাইকে আবার নমস্কার দিয়ে, যে নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম দিয়ে তখন সুন্দর করে বেরিয়ে আসবে। আচ্ছা, বেরিয়ে আসার সময় তোমার কিন্তু আবার পিছন দিকে কেউ তাকাবে না, যে দেখা গেলো বেরিয়ে আবার দেখি স্যাররা কি করছেন, এগুলো কিন্তু দেখবে না, সোজা একদম পিছন দিকে আর একদমই তাকাবে না, সোজা ফাইলটা নিয়ে সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে তোমাকে দেখা তুমি বেরিয়ে আসছো, আবার স্যার ডাকতে পারেন, এরকম হয়েছে কিন্তু। তখন তুমি সুন্দর করে ঘুরে দাঁড়াবে, দাঁড়ানোর পর যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবে, উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে না, দেখা গেলো তোমাকে আরো প্রশ্ন করতে পারে, বা সঙ্গে সঙ্গে তখন স্যাররা বলবেন ঠিক আছে আপনি এবার আসতে পারেন। তখন স্যারের অনুমতি নিয়ে তারপর তুমি বেরিয়ে আসবে, সুন্দর করে অন্য কোনো দিকে তাকাবে না, তারপর বেরিয়ে আসলে তো তোমার ইন্টারভিউ কমপ্লিট। গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের মনে করো যে কেউ গ্র্যাজুয়েশন পাস, সেই মাধ্যমিক পাশে সার্টিফিকেট শো করছে, অথচ ইন্টারভিউ হলে গিয়ে কথা কাটাকাটি করতে 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 দেখা গেলো সে তার ওইটা বেরিয়ে গেল যে সে গ্র্যাজুয়েশন পাস। তো এটা কিন্তু খুবই খারাপ বিষয়, এটা কিন্তু তাদের কাছে নেগেটিভ ইফেক্ট পড়ে। তো আমি একটা কথা বলি, অনেকে বলে যে দাদা আমি গ্র্যাজুয়েশন পাস, কিন্তু আমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট শো করবো, আমি ওগুলো শো করবো না। তা আমি মনে করি যে তুমি যদি গ্র্যাজুয়েট হও, তুমি গ্র্যাজুয়েট পাস শো করো। তোমার গ্র্যাজুয়েট পাস শো করলে তোমাকে যে হাই কঠিন কঠিন কোশ্চেন করবে এটা কিন্তু না, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। তুমি তোমার যে সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্ট থেকে হালকা পাতলা সবাই জানে এমন প্রশ্নই করবে। তুমি যে সাবজেক্টই পড়েছো না কেন, তুমি সেটা ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যে সাবজেক্টে অনার্স পড়াশোনা করো না কেন, বা তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো না কেন, তোমাকে সিম্পল কিছু কোশ্চেন করবে। কঠিন কোশ্চেন কিন্তু, কঠিন কোনো প্রশ্ন কিন্তু ইন্টারভিউ হলে করা হয় না। আর যদিও দুটো একটা করা হয়ে থাকে, সেটার প্রশ্ন তুমি সঠিকভাবেই সহজেই বলতে পারো স্যার আমার এটা এই মুহূর্তে মনে পড়ছে না বা এটা আমার জানা নেই, এরকম ভাবে তুমি সেটাকে এড়িয়ে আসতে পারো। তো তুমি যদি এভাবে সহজ সরলভাবে এবং চোখে চোখ রেখে একদম শান্তভাবে, ঘাবড়ে না গিয়ে তুমি যদি ইন্টারভিউ থেকে বেরিয়ে আসো, তোমার ইন্টারভিউ 100% ভালো হবে এবং তুমি পূর্ণ নম্বর পাবে এবং ভালো নম্বর পাবে, এটুকু আমি বিশ্বাসী। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইন্টারভিউ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, এভরিথিং যে কোনো প্রশ্ন, অনেক প্রশ্নই হয়তো আমি স্কিপ করে গেছি, তো আমার এই মুহূর্তে আমার মেমোরিতে যেগুলো আসলো যেগুলো ছোট ছোট বিষয় আসলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তার সঠিক উত্তর আমি অবশ্যই জানাবো। আর তোমাদের ইন্টারভিউ নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে তোমাদের কমেন্টে যে ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও করবো। তো চলো, সকল ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের মঙ্গল কামনায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে।